সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ, আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনায় যেতে চাই যে আমরা নাগরিকতা বলি, নাগরিক আবার বলা হয় যে গ্রাম্যতা, এই যে দুইটা জায়গার কথা বলে, আমরা তো অনেকেই গ্রাম থেকে আসা, শহরে তো গ্রাম থেকে আসা মানুষের সংখ্যাই বেশি। সেই জায়গা থেকে আমাদের সংস্কৃতির মধ্যে যে গ্রাম্যতা থেকে নাগরিক হওয়ার যে একটা দ্বন্দ্ব কাজ করে, সেই দ্বন্দ্বটা থেকে আমরা আসলে কোন জায়গায় শেষ পর্যন্ত পৌঁছতে পারি? গ্রাম্যতা এবং গ্রামীণ পটভূমি বা গ্রামকে ভালোবাসা, এটার মধ্যে পার্থক্য আছে। যখন গ্রাম্যতা বলি তখন অনেক কিছুকে বোঝায়, আর যখন নাগরিকতা বলছি তখন নাগরিকতার সঙ্গে আধুনিকতার সম্পর্ক, হ্যাঁ, মননশীলতার ব্যাপারে অনেক কিছু সম্পর্ক থাকে। তো সেই অর্থে আমরা কি আসলে নাগরিক হতে পেরেছি কিনা? হয়েছি, ভোগবাদের দিক থেকে নাগরিক হয়েছি। এবং গ্রাম যে বলছি আমি, সেই গ্রামেও নগর ঢুকে গেছে অনেক ক্ষেত্রে, মানুষের জীবন আচরণের ক্ষেত্রে ঢুকেছে, মানুষের চলাফেরার মধ্যে ঢুকেছে, পোশাক পরিচয়ে ঢুকেছে। গ্রামীণ অনুষ্ঠানগুলো তো এখন সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো নাই, সেখানে এখন নাগরিকত্বের স্পর্শ লেগেছে, অনেক অনুষ্ঠানেও লেগেছে যেসব গ্রামীণ ব্যাপারে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের দেশে কোনো মানুষের, নগরবাসী কোনো মানুষ যখন টাকা পয়সার মালিক হয়, সে কিন্তু জমি কিনে, সে ব্যবসায় পুঁজি খাটায় না। এই যে জমি কেনা ব্যাপারটা, সে জমি কিনতে চায়, এটার সাথে বোধহয় কোনো একটা সম্পর্ক আছে, জমি মালিক হতে চায়, সেইখানে একটা ব্যাপার আছে। এবং সেই যে আমাদের ঘরে বলি, প্রতিষ্ঠানে বলি, বা বৃহত্তর পরিমণ্ডল রাজনীতি ক্ষেত্রে যদি বলি, যে আমাদের একটা সামন্ততান্ত্রিক ব্যাপার সবসময় কিন্তু আছে। এটা তো এটার সাথে গ্রামের সম্পর্ক তো আছে। নাগরিকতা বলবেন না গ্রাম্যতা? এটা গ্রাম্যতাই, সেখানে আমরা সর্দার হতে চাই, হ্যাঁ, মাতব্বর হতে চাই, হ্যাঁ, মোড়ল হতে চাই, সেটা গ্রাম্যতার ব্যাপার। কাজে আমাদের কোথাও একটা আছে, এবারে বোধহয় বাঙালি মধ্যেই ব্যাপারটা আছে, চিন্তার জায়গায় গ্রাম্যতা এবং নাগরিকতা, সেটা খুব প্রবল ভাবে আছে। এবার এটার কোনো পরিবর্তন দেখা যায় না আসলে। আমরা সবাই মনে করি আমি যা বলছি ঠিক, পাঁচজন যদি অন্য মত দেয়, তাদের মধ্যে যুক্তিও থাকে, তাহলে কিন্তু আমার কথাটাই মানতে হবে। প্রতিষ্ঠানের প্রধান মনে করছেন যে আমি যে বিশ্বাস করি, যা বলছি তাই ঠিক। এই যে ব্যাপারটি, এটা তো সামন্ততান্ত্রিক মনোভাব। আমি তো এখানে গণতন্ত্র দ্বারা পরিচালিত হচ্ছি না, যুক্তিও আমি শুনছি না। হয়তো যুক্তিটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা যুক্তি কাজ, কিন্তু তারপর আমি যা বলে ফেলেছি, এটাই আমাকে, সে সামন্ত প্রভুদের শাসনে শ্বশুরে থাকতে থাকতে সেটা আমাদের মানে জিনগত হয়ে গেছে। সেটা হতে পারে যে একসময় যে কি বলা হতো যে একজন গ্রামের চাষি, সে মাঠে চাষ করে বা কামলা খাটে, সে বাড়িতে গিয়ে যে প্রথম কাজটা করে, সে হলো যে বউকে বলে তার যে বালতি নিয়ে পানি এনে দে, গামছাটা নিয়ে আসে, সেখানে যে সে আবার ওই কর্তা হয়, সেখানে যে সে মাতবরি করতে চায়, মানে মানুষ হতে চায়। এটা তো এখানে বোধহয় একটা পার্থক্য আছে। এখানে আমরা আধুনিক হওয়ার চেষ্টা কখনো করিনি, এবং এখন আমরা করি না। আমরা এখনো আশা করি, আপনি শাসকরা আমাদের সাথে যা করতেন আমরা আশা করি সরকারি কর্মকর্তারা তারা চান। আপনি দেখেন যে আমেরিকার প্রেসিডেন্ট, তিনি যখন প্লেন থেকে নেমে আসেন, ছাতাটা তার ধরেন তিনি। আমার একটা ক্লিপ প্রায় দেখা যায় যে ওবামা তার ছাতা নিজেই খুলছেন, হ্যাঁ, এবং ছাতার সঙ্গে বাতাসে উল্টে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে আমি সরকারি চাকরি করতে গিয়েও দেখেছি যে নিজেরা ছাতা ধরি না, ছাতা ধরি না। আমি আশা করি যে আমি যখন গাড়ি থেকে নামবো, ব্যাগটার সঙ্গে সঙ্গে একজন নিবে, এবং পিয়ন দেওয়ানো নাই, কেন ছিল না, সে ব্যাগটা নেওয়া যায়, খুব হালকা ব্যাগ, হ্যাঁ। এবং আমাদের সব ক্ষেত্রে, আমাদের যখন কেউ বক্তৃতা দেন, আমাদের সরকার নেতারাও যখন বক্তৃতা করেন, তখন তিনি কিন্তু ওই আমেরিকার প্রেসিডেন্টের মতো, এটা ব্রিটিশ ব্যাপারটা অনেকটা আছে, পকেট থেকে বক্তৃতা বের করে না, তার বক্তৃতা আগে সেট করা হয় পোডিয়ামে, তারপর উনি যে পড়েন, চশমাটা রাখা হয়, উনি চশমাটা তারপর নিয়ে পড়েন। তো এই যে ব্যাপারটা, এখানে এই ব্যাপারটাকে আমি মেলাতে পারিনি। এখানে একটা সামন্ততান্ত্রিক ব্যাপার আছে, এবং যে ব্রিটিশ এটিকেটের ব্যাপার, সেটা দিয়ে আমরা করি, কিন্তু আমাদের মনে হয় একটা সামন্ততান্ত্রিক ব্যাপার এখানে আছে। এবং সেই জায়গা থেকে যে আমরা বেরোতে পারলাম না কেন? কঠিন, আমাদের শিক্ষার মধ্যে দ্বন্দ্বটা আছে। আমরা আমাদের শিক্ষা আমাদেরকে সেভাবেই, আমরা ঠিক আধুনিক করার জন্য যা দরকার সেটা শিক্ষার মধ্যে নাই। আমরা শিক্ষিত হতে, আমরা তো আমাদের লেখাপড়া শিখছি আমরা ওই পদ্যটা পড়েই, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, লেখাপড়ার এটাই উদ্দেশ্য। লেখাপড়া করলে বেশি দামি গাড়ি চড়া যাবে, একাধিক গাড়ি মালিক হওয়া যাবে, হ্যাঁ, সেই লেখাপড়া আমি করব। তাহলে আমি কেন ফিলোসফি পড়ব, কেন আমি ফিজিক্স পড়ব,
হ্যাঁ, মানে সেখানে কিন্তু বলে দেওয়া যে শিক্ষাটা কেন বা কি শিক্ষাটা কেন, শিক্ষা শিক্ষাটা তুমি কেন, মানে শিক্ষাটা আমরা কেন, কি শিক্ষা নেব। শিক্ষাটা কেন, হ্যাঁ। এবং আজ থেকে যখন এখানে মানে বঙ্গবিভাগের সময় তখন কার্জন ছিলেন তো এখানকার মানে গভর্নর, তিনি কার্জন একটা কথা বলেছেন যে সার্টিফিকেটের জন্য শিক্ষা না। ভালো একটা কথা বলছে, আমি একটু আগে এক জায়গায় পেলাম এই রেফারেন্সটা আর কি। তো আজকে আমরা একই কথা বলছি যে সার্টিফিকেট মুখ্য শিক্ষা, আমাদের এটা হওয়া উচিত না, কিন্তু আমরা তো বললাই না, আমাদের সার্টিফিকেটটাই মুখ্য। সার্টিফিকেট কেনার জন্য আমি বিশেষ বিষয় পড়ছি, বিশেষ জায়গায় পড়ছি, এবং বিশেষ জায়গায় সার্টিফিকেটটাকে বেশি মূল্য দেওয়া হচ্ছে। চাকরির বাজারে তো স্যার সার্টিফিকেট দরকার। চাকরি কেন, অন্য অন্য কিসের জন্য? আমি চাকরি করছি না, আমি ব্যবসায় করছি, সেই জন্য আমার সার্টিফিকেট কি কিন্তু দরকার। আমার অধীনে 15 জন MBA আছে, এটা আমি বলি গর্ব করে যে আমার নাই, হ্যাঁ। কিন্তু আমার অধীনে 15 জন MBA চাকরি করে। সার্টিফিকেটের মূল্যটা অবশ্যই দেয়, সব জায়গাতে হয়তো আছে। সার্টিফিকেটের জন্য আমরা এই যে এই সামন্ত প্রভুদের অধীনে যারা ছিল, এই উপমহাদেশে যারা ছিল, তারা কি এর থেকে তারাও বেরোতে পেরেছে নাকি শুধু আমরাই বেরোতে পারিনি? যে আমরা যারা শোষিত ছিলাম এই উপমহাদেশে, তাদের অবস্থাটা কি? মানে আমরাই পিছনে পড়ে আছি না আমরা বেরোতে পারছি না, পুরো যারা ছিল আমরা কেউই বেরোতে পারিনি? আমি আগের যে প্রসঙ্গটা আলোচনা করছিলাম সেখান থেকে আবার শুরু করি। যে আপনারা শুনেছেন যে আমাদের এই বাংলায় একসময় যে ঠাকুর পরিবার, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিবারের সন্তান, তাদেরই কিন্তু পূর্বপুরুষ যে তিনি দ্বারকানাথ ঠাকুর, তিনি কিন্তু ব্যবসা শুরু করেছিলেন, এবং তার কারেন্ট টাগোর কোম্পানি ছিল। তারা সেই সময় বিমা ব্যবসা করেছিলেন, জাহাজের কোম্পানি খুলেছেন, কিন্তু কিছুদিন পর সেগুলোতে সুবিধা করতে পারেননি। তারপর তারা জমিদারি, আবার সেই জমি, পূর্ব বাংলাতে জমি, তাদের পশ্চিমবঙ্গে জমি জায়গায় ছিল। কারণ ওই যে ব্যবসাটা, জাহাজের ব্যবসা, বিমা ব্যবসা, এখানে কিন্তু ঝুঁকি আছে, জমির মধ্যে কোনো ঝুঁকি নাই। এবং জমির সঙ্গে কিন্তু রাজত্বের সম্পর্ক, প্রজার সম্পর্ক, তাই না? আপনার একটা কোম্পানির যে কর্মচারী, সে কর্মচারী, কিন্তু যখন জমিতে যে খাটে সে কিন্তু প্রজা। আমি তো রাজা হতে চাই। অভিজাত এখন কিভাবে হলাম? শিক্ষার জোরে অভিজাত হলাম, নাকি আমি টাকার জোরে হলাম, বা বংশ গৌরবে হলাম? এটা একটা ব্যাপার। এবং এটা আপনি দেখবেন যে আমাদের সবাই একসময়, আমরা ছোটবেলায় এই ডক্টর লুৎফর রহমানের বই পড়েছি, উন্নত জীবন মহৎ জীবন গঠনমূলক। তখন আমরা দেখেছি তিনি অনেকে মহামানবের কথা বলেছেন, মনীষীর কথা বলেছেন, অনেক লর্ডের কথা বলেছেন, যে তারা পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় বক্তৃতা শুরু করছেন যে আমি যখন, বা আমার পূর্বপুরুষ যখন জুতা সেলাই করতেন, এটা একটা গর্বের বিষয় যে সেখান থেকে আমি আজকে প্রধানমন্ত্রী হয়েছি। হ্যাঁ, কিন্তু এখন ব্যাপারটা হলো যে উল্টো গল্প হয়, সবাই একটা সময় দাঁড়িয়ে যাওয়ার পরে তার পূর্বপুরুষ, সত্যি হোক মিথ্যা হোক আমি জানি না, যে পূর্বপুরুষ সবসময় শোনা যায় তারা এসছে ইরাক থেকে, কিংবা ইরান থেকে, কিংবা তারা সৌদি আরব থেকে এসছে, এবং তারা সবাই উঁচু বংশের। তো এই যে আমি আমার ইতিহাসটাকে তৈরি করি, মানে আমি একটা আমার রুট খুঁজি, ওই সামন্ত ঐতিহ্য একটা খুঁজি, সেখানে আর্য তো হবে না এখানে, যে আমি জমিদার ছিলাম, বড় বংশে ছিলাম। আমি আমার পুরস্কারের গুণে, আমি আমার শ্রমের গুণে বা মেধার গুণে এই জায়গায় এসেছি, এটা বলতে আমরা কেউ গর্ববোধ করি না। এমনকি যিনি সর্বহারা রাজনীতি করেন তিনিও কিন্তু খুব উঁচু বংশের। হ্যাঁ, এবং আমি একটা মানে কাউকে সাম্প্রতিককালে জরিপ করতে বলেছি, ফেসবুকে আমি লিখেছি যে জরিপ করার জন্য আমাদের যারা বামপন্থী রাজনীতি করেন, তারা রাজনীতি করেন, তাদের জীবিকা উৎস কি, এবং কিছু খবর নিয়ে দেখা গেছে তাদের অনেকেরই একটা নিশ্চিন্ত একটা ব্যবস্থা আছে। তারা অনেকেই হলো ঢাকা শহরে বাড়ি মালিক বংশ, তারা পারিবারিক ভাবে পেয়েছেন একাধিক বাড়ি ভাড়া পান, কাজে তাদের বাড়ি, এখানে তো কোনো ঝুঁকি নাই। ব্যবসার ঝুঁকি আছে, ব্যবসা দেখতে হয়, মাসে গেলে বাড়ি ভাড়া পান, ছেলে মেয়েদের তারা বিদেশে পড়াচ্ছেন, তারা এখানে মোটামুটি, আমি তাদেরকে অসম্মান করছি না, কিন্তু এই কারণে তাদেরকে কিছু না করেও তারা রাজনীতি করতে পারছেন, বামপন্থী রাজনীতি। আর যারা অন্য রাজনীতি করেন তারা তো নানা রকম কিছু করেন, তারা এমপি হন, তারা উপজেলার চেয়ারম্যান হন, তারা নির্বাচনে টাকা খরচ করেন, আবার টাকা তুলে আনেন। আমি যারা দীর্ঘকাল নিষ্ঠার সঙ্গে বামপন্থী রাজনীতি করছেন তাদের মানে চলার, আমি অর্থ বলছি না, উৎস বলছি না, জীবিকা তো একটা নির্বাহ করতে হয়, সেটা জেনেছি যে অনেকের, আমি সবারটা আমি জানি না, অনেকের হলো ওই তাদের পৈতৃক সূত্রে পাওয়া, তাদের ঢাকায় বা ঢাকার বাইরে বাড়ি আছে, জমি আছে, তারা ওইখান থেকে পরিবারের একজন সন্তান এদিকে চলে এসছেন এদিকে। তো এটা না হলে পারতেন না। তো হয়তো উনি যেহেতু বামপন্থী রাজনীতি করেন, ওই পরিচয়টা খুব বড় করে দেন না,
এটা হতে পারে যে উনি সে পরিচয়টা বড় করে দেন না, কিন্তু তার তো ভরসা ওইখানে। হ্যাঁ, ওইখান থেকে এসে শ্রমিকদের নিয়ে কথা বলছেন বা নিপীড়িত মানুষের নিয়ে কথা বলছেন। তাহলে মানে আমি ওইটাও জানতে চাই যে আসলে মানে রাজা হওয়া কি খুব জরুরি ছিল কিছু? রাজাই তো আমি হতে চাই, আমি রাজা হতে চাই। জরুরি ছিল কি না? রাজা হতে চাচ্ছি আমরা কেউ, কি বলে, সংবাদপত্রতে জগতে রাজা, কেউ শিক্ষা জগতে রাজা, আমি তো হতে চাচ্ছি সেটা। হ্যাঁ, আমি তো খুব বড় পণ্ডিত হয়ে বিখ্যাত হতে চাচ্ছি না, আমি বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে চাচ্ছি। আচ্ছা, তার জন্য যা যা করা দরকার, লাল নীল, লাল দল, নীল দল, সাদা দল সব করছেন, ভিসি অর্জন করছে। হ্যাঁ, তাই না? আমি পত্রিকার মালিক হতে চাই, আমি সব ক্ষেত্রে এরকম হতে চাই, মানে মালিক, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মালিক হতে, আমরা সবকিছু মালিক হতে চাই। আমার কর্তৃত্বে সবকিছু চলবে, আমাকে সবাই মানবে, এটা তো চাচ্ছি। আমি তো চাচ্ছি না যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি এটা গবেষণা করব, আমার ছাত্রদের গবেষণা করাবো এবং সেই গবেষণার জন্য আমি বিখ্যাত হব। আমার 5 জন ছাত্র গবেষণা করেছে, তার সেই কারণে আমি নিজে সফল বলে মনে করবো, তাতে আমি চাচ্ছি না। তারপরে বাঙালির কাঙ্গালিপনা হচ্ছে সে প্রভু হবে, হ্যাঁ, তার নিজের ক্ষেত্রে সে চেষ্টা করে প্রভু হতে। নিজের ক্ষেত্রে, যখন নিজের ক্ষেত্রে বাইরে যেও প্রভু হওয়ার চেষ্টা করে তখন সমস্যাটা হয়। নিজের ক্ষেত্রে প্রভু হচ্ছে, এটা অসুবিধা নাই, নিজের ক্ষেত্রে বাইরে গিয়ে প্রভু হওয়ার চেষ্টা করছে। আমরা সবাই এখন তখনই সংঘর্ষ বাঁধে, না সংঘর্ষ বাঁধে বা ওইখানে হয়তো সেটা বাঁধে বা না বাঁধে, কিন্তু যে আসল কাজটা হচ্ছে না। আমাদের যে যার কথা শিক্ষকতা করা, তিনি শিক্ষকতা করছেন না ঠিক মতো, তিনি অন্য ক্ষেত্রে হয়তো তার সুনামটা অর্জন করার চেষ্টা করছেন। তিনি টেলিভিশনে আসছেন, নিয়মিত টক শো করছেন, তাকে অনেক লোকজন বেশি চিনছে। হ্যাঁ, শিক্ষক হিসাবে তার পরিচিতি তার ছাত্রের মধ্যে সীমাবদ্ধ। তাকে রাস্তাঘাটে দেখলে, টক শোতে আসলে তাকে রাস্তাঘাটে দেখলে অনেকে সালাম দেয় বা বলে ওই যে লোকটা যাচ্ছে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি, আপনার অনুষ্ঠানে মাঝে মাঝে আসি, আমাকে তো আমার ছাত্রের বাইরে কেউ চিনতো না, এখন অনেকে চেনে, পাড়ার লোকও দেখে যে আমার লোকটা টেলিভিশনে দেখেছি। হ্যাঁ, এই যে আমি চাই যে প্রভু মালিক এখন দারোগা হওয়ার কথা ছিল। ওটা একটা গল্প আছে যে এক বৃদ্ধা তার একে মানে তাকে উপকার করেছে বা তার আশীর্বাদ করছে, তিনি হলেন তখনকার ডিএম। উনি এলাকায় গেছেন, গ্রামে গেছেন, তখনকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাকে তিনি আশীর্বাদ করছেন যে বাবা আমি খুব খুশি হলাম তুমি তোমার পরে, আমি দোয়া করি যেন তুমি দারোগা হও। দারোগা সে শক্তিটা দেখে, দারোগার সঙ্গে শক্তির ব্যাপারটা জড়িত, লাঠি তার সঙ্গে থাকে। ডিএম ক্ষমতা দেখে, তো মানুষ তো ক্ষমতাকে গুরুত্ব দেয়। এবং এটা পৃথিবী জুড়ে ব্যাপারটা, আমরা এই যে আমেরিকাকে এত গুরুত্ব দিই তা ক্ষমতার জোরে, আমরা তাকে তো মূল্যবোধের দিক থেকে দিই না। হ্যাঁ, আমরা দেখছি আমেরিকা অসম্ভব করে ফেলতে পারছে। লড়াইটা ক্ষমতা লাভের লড়াই, মানে ক্ষমতার কুক্ষিগত করার জন্য তার মালিক হতে হবে, তার প্রভু। মানে বাংলাদেশ, বাংলা আমি যে সাহিত্যের দিকেও যাই স্যার, সেখানে তো আমরা দেখি বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে বলবো, বা বাংলা সাহিত্যের মধ্যে আমরা সেই কীর্তন, তুষ্ট করা এগুলি দেখছি আমরা। আপনি কি চান? আপনি কি কাজের কাজ করতে চান, নাকি আপনি নাম চান, পরিচিতি চান, সাময়িক? আপনি জানেন যে সাময়িক। এখানে আমি একটা কথা বলি, সেটা হলো এই যে আমাদের মধ্যে তো ভোগবাদটা অনেক বেড়ে গেছে, তো মোটামুটি এটা সারা পৃথিবী জুড়ে হয়েছে এবং এটাকে প্রসারিত করা হচ্ছে নানাভাবে। সবাই মিলে আমরা করছি, আমাদের শিক্ষার মধ্যে দিয়ে, আমাদের প্রচারের মধ্যে দিয়ে আমরা করছি। তো ভোগবাদের একটা দিক আছেই, যে যা আছে পৃথিবী, যেহেতু জীবন একবারই, মানুষের জীবনে একবারই, যা পারি আমি ভোগ করে যাই। তা আমি একটা কথা বলি, সেটা হলো যে পরকাল চিন্তা নাই। পরকাল বলতে কিন্তু আমি আধ্যাত্মিক ধর্মীয় অর্থে বলি না। পরকাল বলতে বুঝি যে আমি মারা যাওয়ার পরে আমাকে মানুষ কিভাবে মূল্যায়ন করে। আমি মারা যাবো, কিন্তু পৃথিবীতে লোক তো থাকবে, তারা কিভাবে মূল্যায়ন করে। তা আমাদের অনেকেই বোধহয় এখন সেই অর্থে আর পরকাল চিন্তা করি না। অন্য অর্থে হয়তো করি, সব কামানো অর্থে বা ভেজ দুদক অর্থে, কিন্তু আধ্যাত্মিক অর্থে করি বা করি না। সেটা করলেও কিন্তু মানুষের অনেকখানি সত্যি করলে কিন্তু মানুষের কিছু পরিবর্তন হওয়া দরকার। বিনয়ী হতো, মানুষ চিন্তা করতে সংযমী হতো, মানুষ কিছু মানুষের প্রতি সহানুভূতিশীল হতো। সেটা কতটা আমি যাচ্ছি না আলোচনায়, কিন্তু ওই যে পরকাল, যে আমি মারা যাওয়ার পর আমাকে কিভাবে মানুষ মূল্যায়ন করবে, হ্যাঁ, আমার কাজের কি মূল্যায়ন করবে। আমি আজকে খুব বিরাট একটা পরিচিতি পেলাম, সবাই আমার নামে সুখ্যাতি করছে বা আমি করাচ্ছি, কালকে আমার কিভাবে মূল্যায়ন করবে, এটা আমি ওইভাবে চিন্তা করতাম, তাহলে হয়তো আমরা ওই যে আবার সেই শব্দটাই বলি, তাহলে আমি অনেক বিনয়ী হতাম, আমি অনেক বেশি আমার তারা অনুভব করতাম যে আমার কাজ শেষ করতে হবে। হ্যাঁ, আমার সময় ফুরিয়ে আসছে,
এবং আমাকে কাজের কাজ কিছু করতে হবে, তো সেটা বোধহয় আমরা করি না, বা আমরা অনেকেই বুঝে গেছি যে আসলে পরে কে কি বলে তাতে কিছু যায় আসে না, নগদ যা পাওয়া যায়। নগদ যা পাই সেটাই আমাকে নিতে হবে, সেটা আমাকে অর্জন করতে হবে এই পৃথিবী। হ্যাঁ, এবং ওই ডারউইনের তত্ত্বটাকে আমরা অনেকেই এইভাবে ব্যাখ্যা করি যে ফিটেস্ট সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে পারবে। কিন্তু ডারউইন কিন্তু এই কথাটা মানুষের সম্পর্কে বলেননি, মানবতার প্রাণীদের সম্পর্কে বলেছেন, কিন্তু আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করছি। যে দেখো পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখো, সমাজের দিকে তাকিয়ে দেখো, যে গায়ের জোরে পারছে সেই ক্ষমতায় আছে, টিকে আছে, কাজে এটাই করতে হবে। তুমি পারছো না, তুমি পারলে না, আর কখনোই তুমি পারবে না। এই মনোভাবটা কিন্তু আগে ছিল না। আপনি হয়তো শুরুটা যেভাবে কথা বলতে চেয়েছেন, আপনি এই জায়গায় আসতেছিলেন, সেই জায়গাতে আমরা এসেছি। আমরা এখন সেভাবে ভাবছি। আমাদের সাহিত্য বলি, আমাদের সংস্কৃতি বলি, সেই জায়গায় সবকিছুই একটা মানে আমি যদি শব্দটা বলি বন্দনা, একটা বন্দনা গীত আমাদের মধ্যে কাজ করেছে সবসময়। সেটা ছিল, বন্দনা গীত ছিল, বন্দনা আমরা পছন্দ করি বলে মানুষ বন্দনা করে, আবার আমি বন্দনা করে আমি লাভবান হই বলে আমি বন্দনা করি। হ্যাঁ, কিন্তু এর বাইরেও তো মানুষ, কিছু প্রাপ্তি যোগের ব্যাপার, এর বাইরেও তো কেউ কেউ ছিল। হ্যাঁ, এর বাইরেও সবকালেই মানে আপনার মানুষ ছিল, সাধারণ মানুষের মধ্যে ছিল যারা এই বন্দনার বাইরে, লেখকদের মধ্যে ছিল, দার্শনিকদের মধ্যে ছিল, বিজ্ঞানীদের মধ্যে ছিল। কিন্তু সেইটা এখনো আছে। এই মানুষগুলি নেই, এই মানুষগুলো তো আছে। হ্যাঁ, আছে। এবং আমরা যখন এই যে মাঝে মাঝে শুনি যে এরকম একজন ওই আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, বিজ্ঞানে অমুক আবিষ্কারের জন্য, সাহিত্যে একজনের নাম বহু বছর ধরে শোনা যাওয়ার পর এবার পেয়েছেন, কেউ কেউ পাননি, এগুলো তো আমরা অনেক আগের থেকে জানি না। তারা কাজ করে গেছে, তারা তো নোবেল প্রাইজ পাবেন বলে কাজ করেননি। অনেকে তার চেয়ে বড় লেখকও নোবেল প্রাইজ পাননি, তার চেয়ে বড় বিজ্ঞানী হয়তো পাননি, আবার কেউ পাচ্ছেন। তারা তো কাজ করছেন, নীরবে কাজ করে যাচ্ছেন, তাই না? কিন্তু আমাদের এখানে সেই কাজটা কোথায় হচ্ছে? আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে তাকান, আমরা কি দেখি? আমরা এখন ধরেন আমরা ওইভাবে তৈরি করেছি, একজন অর্থনীতি পড়ান বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, তিনি অর্থনীতিবিদ। যিনি রাষ্ট্রবিজ্ঞান পড়ান, তিনি রাষ্ট্রবিজ্ঞান। তাহলে যিনি সাহিত্য পড়ান, তিনি কি সাহিত্যিক? হ্যাঁ, একজন সায়েন্টিফিক অফিসার, তার পদ ওটা। তিনি 10টা 5টা অফিস করেন, টেবিল চেয়ারে বসে ফাইল ওয়ার্ক করেন, তিনিও বৈজ্ঞানিক আমাদের দেশে। তো বিজ্ঞানের কাজ কোথায় হচ্ছে? গবেষণা কোথায় হচ্ছে? হ্যাঁ, শিক্ষক, এটা তো বিশ্ববিদ্যালয়গুলোর কাজ, তো এইটাই হওয়ার কথা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষণার সুযোগ নাই, এটা বলে কই সেখানে কাঠামোগত হবে নাই। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য কত টাকা দেওয়া হয়, সেটা কিভাবে খরচ হয়, কোথায় গবেষণা হচ্ছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আরেকদিন এখানে বলে গেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যেন বোস গবেষণা করেছেন, আমরা তার কথাটা জানি। এখানে জ্ঞান ঘোষ বলে রসায়নের বিখ্যাত শিক্ষক ছিলেন, তিনি গবেষণা করেছেন, গবেষণা করিয়েছেন। হ্যাঁ, তিনি খুব বিখ্যাত পণ্ডিত ছিলেন। কাজী মোতাহার হোসেন এখানেই বসে তার গবেষণা করেছেন, বিখ্যাত গবেষণা তো আন্তর্জাতিকভাবে। তো সেইগুলো তো আমি কয়েকজন নাম বললাম, তো সেইটা আজকে কোথায় হচ্ছে না কেন? তাহলে আমরা কোথায় আগাচ্ছি? বিশ্ববিদ্যালয়ের কাজ তো এটাই। আমরা কি স্থির হয়ে আছি না পিছাচ্ছি? লোকে তো পিছাচ্ছি বলে, যে নিজে পেছানো প্রক্রিয়াকে চালু রেখেছে, তিনিও এসে বলেন যে আমরা এই ক্ষেত্রে পিছাচ্ছি। বুদ্ধিবৃত্তি চর্চা সবাই তো বলে আমরা এগিয়ে যাচ্ছি, এগুচ্ছি অর্থনীতির ক্ষেত্রে হয়তো এগোচ্ছি আমরা। মানে একদম মানবিকতার দিক দিয়ে, সাংস্কৃতিক মানবিকতা থেকে এগোচ্ছি কিভাবে বলি? আমি তো এটা বলতে পারি না এই কারণে যে আগে আমি একটা উদাহরণ দিই, যে আগে যখন একটা বন্যা হতো বা একটা ঘূর্ণিঝড় হতো, আমার মনে আছে আমি যে ছাত্র রাজনীতি করতাম, ছাত্র সংগঠনগুলো রাস্তায় সেই কাপড় নিয়ে গান গেয়ে সেই কি বলে পয়সা চাঁদা কালেকশন, 88 দেখেছি, আমি আরো আগে বেশি দেখেছি। তারপর সেই সব দুর্গতলায় চলে যেত ছাত্ররা। হ্যাঁ, ছাত্র সংগঠনের ব্যানারে করতো, সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে করতো। তারা অন্য সময় তারা লাইব্রেরি করতো, অন্য সময় তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করতো, রবীন্দ্রনাথ জয়ন্তী করতো, আবার তারা এটা করেও তারা যেত। এখন যারা এই ধরনের চর্চা করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, তারা হয়তো একটা ব্যান্ড আয়োজন করে, কিন্তু ওই ছেলেগুলি কিন্তু ওখানে যে কিন্তু করছে, কেউ কেউ করছে, কিন্তু একই এরা করছে না। রানা প্লাজা যখন ঘটলো, অনেকে গেছে সেখানে সাহায্য করতে, কিন্তু ছাত্র সংগঠনগুলো কি গিয়েছে ভাবে? বা যারা আমাদের দেশে যারা নানা রকম ভাবে যারা বুদ্ধিবৃত্তি চর্চা বা বিশ্ববিদ্যালয়ে নানা রকম স্টাডি সার্কেল বা অন্য জায়গায় যারা মোটামুটি আলোকিত মানুষ তৈরির কাজ করছেন, তারা কি ওইভাবে গেছে? বা তাদের এখানে যারা বেরিয়েছে তারা কি গিয়েছে? তারা হয়তো বলবে যে আমরা তো দিয়ে দিয়েছি অমুক ফান্ডে টাকা। হ্যাঁ, সে পত্রিকায় ছবি উঠেছে, টেলিভিশন দেখিয়েছে, টাকা দিয়েছি আমরা। হ্যাঁ, বা আমাদের কোম্পানি থেকে টাকা দিয়েছে, গেলেই তো হলো, এখানে ঝামেলা করে কি লাভ? এটা ব্যাখ্যা দেওয়া যেত।
জানতে চেয়েছিলাম স্যার যে আমরা কি এই সামন্ততন্ত্র তান্ত্রিক যে মানসিকতা, সামন্ত প্রভাব, বা সামন্ত প্রভাব না, বা এই মানসিকতা আছে, এর মধ্যে ঘুরপাক খাবো কিনা, এই বলয় থেকে বেরোতে পারবো না? না, আমরা এনজয় করছি যখন, আমরা তো একেবারে সামন্ত প্রভাবের মধ্যে তো আমরা নাই, আমরা অনেক কিছু, আমাদের দিগন্ত প্রসারিত হচ্ছে আমাদের, আমরা এখন ঠিক সেই গ্রামের পরিবেশ থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক অনেক জায়গায় যাচ্ছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু করতে চাচ্ছি, কিন্তু ওটা তো আমি এনজয় করি, আমাকে যদি উপভোগ করি। আমাদের এখানে স্যার বস এই শব্দগুলো ভেঙে ভাঙার জন্য একটা সময় হয়েছিল যে একটা দেশের একটা গণ আন্দোলন বা বামপন্থী আন্দোলন একটা ব্যাপার ছিল, এগুলো সবকে ভেঙে ফেলতে হবে, যা তারা করে জমিদারদের যা করে আমরা তার উল্টোটা করবো। হ্যাঁ, আমরা এক সময় খুব বড় বড় দেশে বামপন্থী নেতার নাম শুনেছি, যিনি নিজে বৃদ্ধ বয়সে নিজে পানিটা ঢেলে খান, অন্যকে ঢালতে দেন না। এটা উনি ওইভাবে তৈরি হয়েছেন, তিনি নিজেকে তৈরি করেছেন। নিজের কাপড়টা আমরা শুনেছি মুক্তিযুদ্ধের পুরো সময়টা, হ্যাঁ, তাজউদ্দিন আহমদ তার 2 জোড়া কাপড় ছিল, নিজের কাপড় নিজে ধুতেন। তিনি আমাদের তখনকার প্রবাস সরকারের প্রধানমন্ত্রী। হ্যাঁ, এটা একটা আদর্শ ব্যাপার, সব লোক করেছে কিন্তু তা কিন্তু না, তার সব সহকর্মী এটা করেননি। এই আদর্শবাদটা আমাদের জীবন থেকে আমরা সরিয়ে দিয়েছি। আদর্শবাদের একটা প্রয়োজন আছে, এবং আদর্শবাদ সবসময় ব্যক্তিগতভাবে করতে হয়। আর আমরা আদর্শবাদের সঙ্গে মতবাদ মিলিয়ে ফেলি, ঠিক আছে আজকে কোথাও বামপন্থার দুর্দিন, কমিউনিজমের ধস নেমেছে, ওইসব বাদ দাও, ওইসব প্রগতিশীলতা, ওইসব ব্যাপার বাদ দাও। কিন্তু আদর্শবাদটাও না, আদর্শবাদ ব্যক্তিগত হবে। যে আদর্শবাদ ব্যক্তিগতভাবে স্তরে গ্রহণ করতে না পারেন, তাহলে ওরকম একটা ঘটনা ঘটলেই তখন মনে হবে যে না, সবকিছু মিথ্যা, তাহলে আমিও ওদের মতো মিশে যাই। তো এই আদর্শবাদটা শিক্ষার মধ্যে দিয়ে আসে, বড় বড় মানুষের জীবনী, তাদের কি বলে অভিজ্ঞতা, তাদের সংগ্রাম, এগুলো তো আমাদের কোথাও নাই, আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে নাই। আমাদের শিক্ষকরাও এখন ক্লাসে, হ্যাঁ, আমি এখানে আগে বলেছি যে আমাদের ফিজিক্সের শিক্ষক, তিনি কিন্তু আমাদের সূর্য সেনের সংগ্রামের গল্প বলেছেন 2 দিন ক্লাসে। প্রসঙ্গটা এসেছিল, তাকে জিজ্ঞেস করতাম তার স্কুলে পড়তে যে তার বাড়ি কোথায়, তখন তিনি তার বাড়িটার পরিচয় দিলেন যে অমুক জায়গায়। তারপর বললেন যে সূর্য সেনের নাম শুনেছো তোমরা, সূর্য সেনের পাশের গ্রাম। তারপর তিনি সূর্য সেনের ফিজিক্সের শিক্ষক, তিনি ফিজিক্সই পড়িয়েছেন পরে, তিনি বলে করলেন। আমাদের গণিতের শিক্ষক, তিনি আমাদেরকে ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ে ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বলতেন। এখন এরকম শিক্ষক আপনি পাবেন না, এখন যদি করেনও হয়তো অভিভাবক বলবে এই শিক্ষক তো টাকা দিচ্ছে আমি এমনি, সে তো আমার ছাত্রকে পড়াচ্ছে না। সে সাহিত্য আলোচনা করতে গিয়ে বলেছে, সাহিত্য আলাপ করে কেন, তাই না? বাংলা শিক্ষক যদি হয়, সে প্রশ্নগুলো যেগুলো আসবে সে সেই প্রশ্নগুলো পড়াবে, সে কবিতা নিয়ে আলোচনা করবে, সে ওইটা নিয়ে আলোচনা, তাকে এত রবীন্দ্রনাথের জীবনী তাকে তো বলতে কেউ বলেনি। হ্যাঁ, এই জায়গাগুলোতে ব্যাপারটা হয়েছে, এবং এই জায়গাগুলোতে আমরা মোটামুটি চাচ্ছি না আমরা যে আমাদের এই যে আধুনিক মানুষ, আপনি সামন্ততন্ত্র বলেছেন, বা সামন্ততন্ত্রের উল্টো দিকে আমি নাগরিক বা আধুনিক মানুষ বলছি। নাগরিক মানে নগরবাসী অর্থে নাগরিক না, সে আধুনিক মানুষ, চিন্তার জায়গা থেকে সে আলোকিত মানুষ, সে সংবেদনশীল মানুষ। গ্রামের মানুষ সংবেদনশীল, কিন্তু আমি বলছি যে নাগরিক অর্থে সংবেদনশীল মানুষ, সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন মানুষ। হ্যাঁ, সেটা তো তৈরি হচ্ছে না। আমরা সবাই রাজা, সবাই রাজা, হ্যাঁ, আমরা সবাই রাজা, আমাদের আমরা সবাই রাজা হতে চাচ্ছি, এবং সুযোগ পেলেই আমি সেই সুযোগ, আমার ক্ষমতাটাকে ব্যবহার করতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের সময় দৃষ্টান্ত নাই, কিন্তু বেরিয়ে আসতে হবে না, বেরিয়ে তো আসতে হবে, বেরিয়ে আসার কথা আমরা সবাই বলছি, কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করছি চাই না, এবং আমি নিজে দৃষ্টান্ত স্থাপন করছি না। আমি আমাকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আমার সন্তানদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আমার পরিবার প্রয়োজনীয় দৃষ্টান্তকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এবং তার জন্য সবচেয়ে বড় কথা হলো ত্যাগ স্বীকার করতে হবে। আমি তো ওই দৃষ্টান্ত স্থাপন করব, আবার আমি অন্যদের মতোই থাকবো, সে তো হয় না। যেমন এখানে আমরা ভাষা নিয়ে অনেক কথা বলেছি, আমরা সেমিনারে দাঁড়িয়ে বলবো যে মাতৃভাষায় শিক্ষা হওয়া দরকার, জাতীয় ভাষায় শিক্ষা হওয়া দরকার, কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে আমি ছোটবেলা থেকেই তাকে আমি ইংরেজি মাধ্যমে পড়াচ্ছি, বাইরে পাঠিয়ে দিচ্ছি। তো এইটা হলে তো হবে না, কারণ ও তো আমাকে দেখছে, আগে দেখতো না, এখন দেখে। তাহলে একটা নিজের সঙ্গে আত্মপ্রতারণা করা করে যাচ্ছি আমরা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটা চরিত্র দাঁড়িয়েছে, এটা আজকে না, বাঙালি সম্পর্কে রবীন্দ্রনাথের বহুদিন আগে কথাটা বলেছেন। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথের কিন্তু আমরা যেভাবে, যদিও তিনি আমাদের বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি, আমাদের শ্রেষ্ঠ একজন বাঙালি, কিন্তু তিনি বাঙালি চরিত্রের প্রতি তার কোনো রকম শ্রদ্ধা ছিল না। তিনি বিদ্যাসাগরের চরিত্রে তিনি বাঙালি সম্পর্কে 6টা বিশেষণ ব্যবহার করেছেন, সবই নেতিবাচক। হ্যাঁ, এবং তিনি এই কথাগুলো বলেছেন, আমাদের চরিত্রের মধ্যে অসঙ্গতিটা আছে, আমরা যা বলি উনি বলার ব্যাপারটা রবীন্দ্রনাথ বলেছেন, যা বলি তা বিশ্বাস করি না, বিশ্বাস করি তা আচরণ করি না।
আরম্ভ করি শেষ করি, রবীন্দ্রনাথ বলেছেন, আমরা কোট করি, কিন্তু সেই কাজগুলো আমরা এতদিন পরেও কিন্তু সেটাই আমরা করি। আমরা আরম্ভ করি, শেষ করি না, যে বলি তা বিশ্বাস করি না, যে বিশ্বাস করি তা আচরণ করি না, তো এটা এখন রয়ে গেছে। তাহলে আমরা এইসব আলোচনা তো আমরা মানে অনেক মানে আমাদের মানে হ্যাঁ, আমাদের টাকা পয়সা হচ্ছে, না, আমাদের এই মননে চিন্তায় তো অনেক রোগ। হ্যাঁ আচ্ছা, আমাদের টাকা পয়সা হচ্ছে, আপনি বলছেন আপনাদের টাকা পয়সা হচ্ছে, আমাদের জীবনযাপনের উপকরণ বাড়ছে, আমাদের জীবনযাপনের মান, হয়তো মান যদি বলেন, মান বৃদ্ধি হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে, আমাদের বাহ্যিক মান বেড়েছে, বাহ্যিক মান বেড়েছে। আমরা নিজেদের মধ্যেই যে আত্মপ্রতারণার কথা স্যার বলছেন, সেই জায়গাতেই আমরা রয়ে গেছি, নিজের সঙ্গে প্রতারণা আমার করছি। মনে হয় বাড়ছে, এটা আমাদের বাড়ছে। ওই যে আদর্শবাদী লোক সমাজে কমে আসছে, আদর্শবাদী লোক সমাজে কমে আসছে। না, এখন নিজের সঙ্গে নিজে প্রতারণা করলে তো আপনাকে রক্ষা করবে কে? না, এটা হচ্ছে কেন যে আমি তো সামনে কোনো দৃষ্টান্ত দেখছি না যে একজন লোক এই প্রতারণা না করে তার আদর্শবাদী জীবন। আমরা আগে একটা কথা বলতাম, একটা আদর্শ বলা হতো যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, এটা বলা হতো অনেক সময় শিক্ষকদের সম্পর্কে, শিক্ষকরা বলতেন। তো সমাজে এই জিনিসটা একেবারে নেই হয়ে গেছে এখন। স্যার, আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।